ওয়েলকাম আমাদের চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব ওয়ারেন হেস্টিংসের আমলে ভারতে ব্রিটিশ ভূমি রাজস্ব ব্যবস্থার অগ্রগতি সম্পর্কে। ভিডিও শুরুর আগে তোমাদের বলি, যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও তাহলে লাইক এবং শেয়ার করো, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখো তাহলে ফেসবুক পেজ লাইক ও ফলো করে দিও। 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের পর বাংলার গভর্নর লর্ড ক্লাইভ পূর্বতন মুঘল আমলের ভূমি রাজস্ব ব্যবস্থাই বজায় রাখেন। পরবর্তীকালে ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর জেনারেল নিযুক্ত হয়ে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালান। তিনি বাংলার রাজস্ব আদায়ের অধিকার সরাসরি কোম্পানির হাতে তুলে দেন। রাজস্ব আদায়ের জন্য তিনি প্রথমে 5 সালা বন্দোবস্ত এবং পরে 1 সালা বন্দোবস্ত চালু করেন। এই দুই প্রকার ভূমি রাজস্ব ব্যবস্থা বা ভূমি বন্দোবস্ত সম্পর্কে আজকে আমরা বিশদে আলোচনা করব। রাজস্ব আদায়ের জন্য গভর্নর জেনারেল 1772 খ্রিস্টাব্দের 14 মে একটি ভ্রাম্যমাণ কমিটি গঠন করেন। যে ইজারাদার কোম্পানিকে সর্বোচ্চ পরিমাণ রাজস্ব দিতে রাজি হতো, এই ভ্রাম্যমাণ কমিটি তাকে 5 বছরের জন্য জমি বন্দোবস্ত দিত। পুরনো জমিদার সর্বোচ্চ পরিমাণ রাজস্ব দিতে ব্যর্থ হলে তিনি জমিদারি হারাতেন। এই ব্যবস্থা ইজারাদারি ব্যবস্থা বা 5 সালা বন্দোবস্ত নামে পরিচিত, যা 1772 থেকে 1777 পর্যন্ত চালু ছিল। 5 সালা বন্দোবস্তের সময় হেস্টিংস রাজস্ব ব্যবস্থায় বিভিন্ন সংস্কার করেন। কোম্পানির রাজস্ব সংক্রান্ত বিষয়ের দায়িত্ব থাকা পূর্বতন সুপারভাইজারদের তিনি নতুন নামকরণ করেন কালেক্টর। কালেক্টররা জেলায় রাজস্ব আদায়, বিচার ও শাসন পরিচালনার দায়িত্ব পালন করত। ভ্রাম্যমাণ কমিটি খুবই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়লে এই কমিটি বাতিল করে হেস্টিংস 1773 খ্রিস্টাব্দে একটি রাজস্ব বোর্ড বা বোর্ড অব রেভিনিউ গঠন করেন। হেস্টিংস বাংলা, বিহার ও উড়িষ্যাকে 6টি অংশে বিভক্ত করে প্রতিটি অংশে একটি করে প্রাদেশিক কাউন্সিল গঠন করেন। তিনি কালেক্টর পদ বাতিল করে প্রতিটি কাউন্সিলে একজন করে ভারতীয় দেওয়ান নিয়োগ করেন। রাজস্ব সম্পর্কিত তথ্য সংগ্রহের উদ্দেশ্যে 1776 খ্রিস্টাব্দে হেস্টিংস আমিনি কমিশন গঠন করেন। আমিনি কমিশনের সুপারিশ অনুসারে প্রাদেশিক কাউন্সিলগুলির অবসান ঘটিয়ে আবার কালেক্টর পদ চালু করা হয়। কালেক্টরদের হাতে জেলা প্রশাসনের যাবতীয় দায়িত্ব অর্পণ করা হয়। তবে 5 সালা বন্দোবস্তের বেশ কয়েকটি ত্রুটি লক্ষ্য করা যায়। যেমন 5 সালা বন্দোবস্তে অসৎ ও লোভী ইজারাদার নির্ধারিত রাজস্বের চেয়ে বেশি পরিমাণ রাজস্ব আদায়ের উদ্দেশ্যে প্রজাদের উপর শোষণ ও উৎপীড়ন চালাত। নিলামের মাধ্যমে কোম্পানিকে সর্বোচ্চ পরিমাণ রাজস্ব প্রদানের প্রতিশ্রুতি দিয়ে বহু ভুইফোঁড় ব্যক্তি নতুন জমিদার বা ইজারাদার হয়ে ওঠেন। সর্বোচ্চ পরিমাণ রাজস্ব প্রদানে ব্যর্থ হয়ে বহু পুরনো জমিদার তাদের জমিদারি হারিয়ে ফেলেন। নতুন জমিদার বা ইজারাদাররা বহু ক্ষেত্রেই কোম্পানিকে ঠিকমতো রাজস্ব পরিশোধ করত না, ফলে কোম্পানির আয় অনিশ্চিত হয়ে পড়ে। ইজারাদাররা জমিতে স্থায়ীভাবে স্বত্ব না পাওয়ায় তারা জমি ও কৃষকের উন্নতির দিকে বিশেষ নজর দিত না, ফলে কৃষির উন্নতি ব্যাহত হয়। এই ত্রুটি বিচ্যুতি দূর করার উদ্দেশ্যে হেস্টিংস 1777 খ্রিস্টাব্দে 5 সালা বন্দোবস্ত বাতিল করেন। প্রতি বছর জমি বন্দোবস্ত দেওয়ার প্রথা চালু করেন। 1777 খ্রিস্টাব্দে প্রবর্তিত এই প্রথা 1 সালা বন্দোবস্ত নামে পরিচিত। এই বন্দোবস্ত 1789 খ্রিস্টাব্দ পর্যন্ত চালু থাকে। এই বন্দোবস্ত অনুসারে প্রতি বছর পুরনো জমিদারকেই জমি বন্দোবস্ত দেওয়ার নিয়ম চালু হয়। বিগত 3 বছরের রাজস্বের গড় অনুসারে এই বন্দোবস্তে রাজস্বের পরিমাণ নির্ধারিত হয়। জমিদার রাজস্ব দিতে ব্যর্থ হলে তার জমিদারির একাংশ বিক্রি করে সরকারের রাজস্ব পরিশোধের নিয়ম চালু হয়। তবে এতেও বিভিন্ন ত্রুটি ধরা পড়ে। যেমন 1 সালা বন্দোবস্তে রাজস্বের হার অত্যন্ত বেশি ছিল, ফলে কৃষকরা খুবই শোষিত হতো। জমিদারদের মাত্র 1 বছরের জন্য জমি বন্দোবস্ত দেওয়ার ফলে তারা সঠিকভাবে রাজস্ব আদায় করতে পারত না।
জমিদাররা নিজেদের আয় বৃদ্ধিতে খুব বেশি নজর দিলেও আইন শৃঙ্খলা রক্ষার কাজে বরাবরই অবহেলা দেখাত।